স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ সপ্তম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 223 পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 13 নম্বর স্কুল অর্থাৎ লাবনহাট বিদ্যাপীঠ এবং হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট হাই স্কুল, এই দুটি স্কুলের প্রশ্নপত্র আমি আলোচনা করব। এর আগে 12 পর্যন্ত স্কুলের প্রশ্নপত্র আমি সমাধান করে দিয়েছি, তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই দেখে নিও। তো প্রথমে ফিজিক্যাল সায়েন্স রয়েছে। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1, সূচিছিদ্র ক্যামেরায় বস্তু ও ক্যামেরার দূরত্ব একই রেখে ক্যামেরার দৈর্ঘ্য বাড়ালে প্রতিকৃতি হবে বস্তুর আকারের চেয়ে বড়। 2, কোনো চুম্বকের চৌম্বক দৈর্ঘ্য x, জ্যামিতিক দৈর্ঘ্য y হলে কোন সম্পর্কটি সঠিক? অপশান ডি, x সমান y ইন্টু 0.85, এই যে সম্পর্কটা রয়েছে, তো এটাই হচ্ছে সঠিক। 3, সূচিছিদ্র ক্যামেরায় পাওয়া যায় প্রতিকৃতি। 4, চৌম্বক পদার্থ নয় কাঠ। 5, কোন প্রতীকটি সুইচ অফ অবস্থা বোঝায়? অপশান ডি। 6, কোন ক্ষেত্রে তাপশক্তি ব্যবহার হয়? স্টিম ইঞ্জিন চালাতে। 7, ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয় টাংস্টেন ধাতু দিয়ে। 2 এর দাগে রয়েছে প্রশ্নগুলির উত্তর দাও। 1, শূন্যস্থান পূরণ করো। এই যে চিহ্নটা এখানে আঁকা হয়েছে, এই সাংকেতিক চিহ্নটি দুটি তড়িৎ সেল এর সমবায় প্রকাশ করে। যেখানে এই যে বড় দাগটা রয়েছে এটা প্লাস, তারপর ছোট দাগটা দেখতে পাচ্ছ এটা মাইনাস, আবার প্লাস আবার মাইনাস। যেহেতু দুটি তড়িৎ সেল রয়েছে তাই দুটো এখানে চিহ্ন কিন্তু বসানো হয়েছে। 2 এর দাগে শূন্যস্থান পূরণ করো। যানবাহন থেকে জীবাশ্ম জ্বালানি দহনের ফলে নির্গত বিষাক্ত কার্বন ঘটিত গ্যাসটি হলো কার্বন ডাই অক্সাইড। 3, মসৃণ আয়নায় আলোর কী ধরনের প্রতিফলন ঘটে? নিয়মিত প্রতিফলন। 4, অতিবেগুনি রশ্মির একটি ক্ষতিকর প্রভাব লেখো। ত্বকের ক্যান্সার ঘটায়। 5, এলইডি এর পুরো কথা কি? লাইট এমিটিং ডায়োড। 6, সৌরশক্তি ব্যবহার হয় এমন একটি যন্ত্রের নাম লেখো। সোলার কুকার। 7, শূন্যস্থান পূরণ করো। আকর্ষণের পূর্বে আবেশ হয়। 3 এর দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1, খালি বালতির ভিতরে একটি কয়েন রেখে বালতিটি সম্পূর্ণ জলপূর্ণ করার পর উপর থেকে দেখলে কয়েন কিছুটা উপরে উঠে এসেছে বলে মনে হয়, কেন? জলপূর্ণ বালতির তলদেশে থাকা যে কোনো বিন্দু থেকে আগত অপসারী রশ্মিগুচ্ছ জল অর্থাৎ ঘন মাধ্যম থেকে বায়ুতে অর্থাৎ লঘু মাধ্যমে প্রতিসৃত হওয়ার সময় অবিলম্ব থেকে দূরে সরে যায়। চোখ এই বাঁকা পথ অনুসরণে ব্যর্থ হওয়ায় ওপর থেকে ওই অপসারী রশ্মি বরাবর তাকালে সেগুলি যেখানে মিলিত হয় সেখানে বিন্দুর অসৎ প্রতিবিম্বকে দেখে মাত্র, বস্তুকে নয়। এ কারণেই মনে হয় যেন বালতির গভীরতা কমে গেছে। এই কারণে খালি বালতির ভিতরে তলদেশে একটি কয়েন রেখে বালতিটি জলপূর্ণ করার পর উপর থেকে দেখলে কয়েনটি কিছুটা উপরে উঠে এসেছে বলে মনে হয়। অতবার প্রশ্নে রয়েছে পদার্থের উপাদান ঘনত্ব বা প্রাকৃতিক ঘনত্ব এবং আলোকীয় ঘনত্ব পরস্পর নিরপেক্ষ দুটি রাশি, বক্তব্যের সপক্ষে যুক্তি দাও। প্রথমে কয়েকটা পদার্থের নাম এখানে দেওয়া রয়েছে, যেমন ধরো জল, এর প্রাকৃতিক ঘনত্ব 1.00, আলোকীয় ঘনত্ব অর্থাৎ যেটাকে আমরা পরম প্রতিসরাঙ্ক বলে থাকি তার মান 1.33। কেরোসিন তেলের ক্ষেত্রে প্রাকৃতিক ঘনত্ব 0.81, আলোকীয় ঘনত্ব 1.44। তারপিন তেলের ক্ষেত্রে প্রাকৃতিক ঘনত্ব 0.87, আলোকীয় ঘনত্ব 1.47। পদার্থের উপাদান ঘনত্ব বা প্রাকৃতিক ঘনত্ব এবং আলোকীয় ঘনত্ব পরস্পর নিরপেক্ষ দুটি রাশি, এদের মধ্যে আদৌ কোনো নির্ভরশীলতা সূচক সম্পর্ক নেই। 2 এর দাগের প্রশ্নে রয়েছে আবেশী চুম্বক ও আবিষ্ট চুম্বক কাকে বলে? যে শক্তিশালী চুম্বকের কাছে বা সংস্পর্শে চৌম্বক পদার্থকে আনলে পদার্থটিতে চৌম্বক আবেশ ঘটে তাকে আবেশী চুম্বক বলা হয়। চৌম্বক আবেশের ক্রিয়ায় চৌম্বক পদার্থ অস্থায়ীভাবে যে চুম্বকে পরিণত হয় তাকে আবিষ্ট চুম্বক বলা হয়। 3 এর দাগে রয়েছে এলইডি কথাটির পুরো নাম লেখো। এলইডিকে সহজে দেখে কিভাবে এর ধনাত্মক ও ঋণাত্মক প্রান্ত চেনা যায়? এলইডির পুরো কথা হলো লাইট এমিটিং ডায়োড। এটাকে বাংলায় লিখলে হবে, এই বানানটা আসবে, তো এটা দেখে নাও। যারা ইংরেজিতে লিখতে পারবে না তারা বাংলায় লিখে নিও। তো এখানে এই যে এলইডি দেখতে পাচ্ছ, এলইডির একদিকের প্রান্তটা বড়, একদিকেরটা ছোট। তো মনে রাখবে এর যে ধনাত্মক প্রান্তটা বড় হয় আর ঋণাত্মক প্রান্তটা ছোট হয়, অর্থাৎ যেদিকটা বড় সেটা হচ্ছে ধনাত্মক প্রান্ত, যেদিকটা ছোট সেটা হচ্ছে ঋণাত্মক প্রান্ত। পরের প্রশ্ন 4 এর দাগে এলপিজি ও সিএনজি এর পুরো নাম লেখো। এলপিজি মানে হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, সিএনজি মানে হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এলপিজি অপেক্ষা সিএনজি কম বায়ু দূষণ ঘটায় কেন? এলপিজির মূল উপাদান হলো প্রোপেন ও বিউটেন এবং সিএনজির প্রধান উপাদান হলো মিথেন ও কম আণবিক গুরুত্ব সম্পন্ন গ্যাসীয় হাইড্রোকার্বনের মিশ্রণ। সিএনজি গ্যাস মিশ্রণ দুটিতে উপাদান হিসাবে লেড, সালফার বা নাইট্রোজেন ঘটিত কোনো যৌগ না থাকায় সেই সব পদার্থের দহনে যথেষ্ট তাপ সৃষ্টি হলেও ধোঁয়া বা ছাই একেবারেই উৎপন্ন হয় না। এ কারণেই এরা কম পরিবেশ দূষণ ঘটায়।
4 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 অভিসারী ও অপসারী রশ্মিগুচ্ছের ছবি এঁকে দেখাও। এই যে চিত্রটা দেখতে পাচ্ছ, অর্থাৎ অনেকগুলো রশ্মি এসে একটা বিন্দুতে মিলিত হচ্ছে, এটা হচ্ছে অভিসারী আলোক রশ্মিগুচ্ছের ছবি। আর যেখানে দেখতে পাচ্ছ একটা বিন্দু থেকে আলো চারিদিকে ছড়িয়ে পড়ছে, এটা হচ্ছে অপসারী আলোক রশ্মিগুচ্ছের ছবি। একটি সপ্রভ বস্তুর উদাহরণ দাও। সূর্য। অতবার প্রশ্নে রয়েছে প্রচ্ছায়া ও উপচ্ছায়া কাকে বলে। প্রচ্ছায়া বিস্তৃত আলোক উৎসের সামনে কোনো অস্বচ্ছ বস্তু থাকলে যে ছায়া সৃষ্টি হয় তার মাঝখানের যে গাঢ় অন্ধকারময় অংশটি থেকে আলোক উৎসের কোনো অংশকেই দেখা যায় না তাকে প্রচ্ছায়া বলে। আর উপচ্ছায়া, প্রচ্ছায়ার চারপাশে অপেক্ষাকৃত কম অন্ধকারাচ্ছন্ন যে অংশটি থেকে উৎসকে আংশিক দেখা যায় তাকে উপচ্ছায়া বলে। এর সাথেই রয়েছে পার্শ্বীয় পরিবর্তন হয় এমন দুটি ইংরেজি লেটার লেখো। বি সি। 2 দাগে দণ্ডচুম্বকের চৌম্বক দৈর্ঘ্য ও জ্যামিতিক দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক কী। চৌম্বক দৈর্ঘ্য সমান চুম্বকটির জ্যামিতিক দৈর্ঘ্য ইন্টু 0.86। একটি দণ্ডচুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে চৌম্বক দৈর্ঘ্য কত হবে। দণ্ডচুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, দণ্ডচুম্বকের চৌম্বক দৈর্ঘ্য সমান জ্যামিতিক দৈর্ঘ্য ইন্টু 0.86 সমান 10 সেন্টিমিটার ইন্টু 0.86। তো এই দুটোকে গুণ করলে আমরা পেয়ে যাব 8.6 সেন্টিমিটার। এর পরের প্রশ্নে রয়েছে তোমার কাছে একটি দণ্ডচুম্বক আছে, চুম্বকটি মাঝামাঝি ভেঙে দিলে মোট কতগুলি চুম্বক মেরু থাকবে বুঝিয়ে লেখো। একটি দণ্ডচুম্বকের দুটি মেরু, চুম্বকটি মাঝামাঝি ভেঙে দিলে দুটি টুকরো পাওয়া যাবে, দুটি টুকরোই দণ্ডচুম্বকে পরিণত হবে। সুতরাং মোট চুম্বক মেরু থাকবে 2 × 2 = 4টি, অর্থাৎ দুটি উত্তর মেরু দুটি দক্ষিণ মেরু। চৌম্বক ক্ষেত্র কি। একটা চুম্বকের চারধারে যে স্থান জুড়ে ওই চুম্বকের আকর্ষণ বা বিকর্ষণ ধর্ম কাজ করে তাকে ওই চুম্বকের চৌম্বক ক্ষেত্র বলে। পরের প্রশ্ন, তোমাকে দুটি ড্রাই সেল, একটি সুইচ, একটি বাল্ব ও কিছু তার দেওয়া হয়েছে, তুমি এদের দিয়ে কিভাবে সংযোগ করলে বাল্বটি জ্বলে উঠবে তার বর্তনী চিত্র এঁকে দেখাও। দুটি ড্রাই সেল, একটি সুইচ ও একটি বাল্ব তার দিয়ে তৈরি বদ্ধ বর্তনীর চিত্র। তো বর্তনীটা এরকম হবে। এখানে যে অংশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাল্ব, আর এখানে সুইচ, দেখো সুইচ অন অবস্থায় রয়েছে অর্থাৎ পরস্পর ঠেকে রয়েছে, আর এটা তার। আর এখানে হচ্ছে প্লাস মাইনাস, এই প্লাস মাইনাসটা হচ্ছে একটা সেল আর এই প্লাস মাইনাসটা হচ্ছে একটা সেল, অর্থাৎ এই দিকটা প্লাস এদিকটা মাইনাস, আর এদিক থেকে এদিক বরাবর তড়িৎটা প্রবাহিত হবে। আর এটা হচ্ছে তার। চিত্রটা হচ্ছে এখানের, এটা ড্রাই সেল। এর সাথে রয়েছে তড়িৎ পরিবহন করে না এমন একটি পদার্থের উদাহরণ দাও। কাঠ। অথবা প্রশ্নে রয়েছে প্রদত্ত ক্ষেত্রগুলিতে কি ঘটবে লেখো। এ, একটি নাইক্রোম তারে তড়িৎ প্রবাহ পাঠানো হলো। বি, তড়িৎ যাচ্ছে এমন তারের পাশে চুম্বক শলাকা রাখা হয়। সি, একটি পেরেকের গায়ে তার জড়িয়ে তাতে তড়িৎ প্রবাহ পাঠানো হলো। নাইক্রোম তারে তড়িৎ প্রবাহ পাঠালে তারের কুণ্ডলী উত্তপ্ত হবে। বি, তড়িৎ যাচ্ছে এমন তারের পাশে চুম্বক শলাকা রাখা হলে শলাকাটির বিক্ষেপ ঘটবে। সি, একটি পেরেকের গায়ে তার জড়িয়ে তাতে তড়িৎ প্রবাহ পাঠানো হলে পেরেকটি তড়িৎ চুম্বকে পরিণত হবে। পরের প্রশ্নে রয়েছে 4 দাগে বায়ুকল কি। বায়ুকল বসানোর দুটি উপকারী দিক লেখো। হাওয়াকল বা বায়ুকলে বৈদ্যুতিক পাখার মতো 3টি বা তার বেশি ধাতব ব্লেড থাকে। ব্লেডগুলির সঙ্গে লম্বভাবে যুক্ত থাকে একটি দণ্ড। এই সমগ্র ব্যবস্থাটিকে বলা হয় টারবাইন, যা একটি উঁচু স্তম্ভের ওপর বসানো হয়। ব্লেডগুলি উল্লম্ব তলে অবস্থান করে এবং দণ্ডটি অনুভূমিক অবস্থানে থাকে। ব্লেডগুলির গঠন এমন করা হয় যে বায়ুপ্রবাহ ব্লেডগুলিতে আবর্তন সৃষ্টি করতে পারে। এই ঘূর্ণনের ক্রিয়ায় দণ্ডটিও ঘোরে এবং তার সঙ্গে সংযুক্ত একটি জেনারেটরকে চালায়। এইভাবে উইন্ড টারবাইনের সাহায্যে বিদ্যুৎ উৎপাদিত হয়। বায়ুকল বসানোর দুটি উপকারী দিক। 1 নম্বর হলো বায়ুকলের গঠন সরল, ছোট আকারের এবং প্রতিস্থাপনযোগ্য, সহজ। 2, যে কোনো স্থানে এমনকি কৃষিক্ষেত্রেও বায়ুকল বসানো যায়। এর সাথে রয়েছে একটি পরিবেশ বান্ধব শক্তির উদাহরণ দাও। সৌরশক্তি। জীবাশ্ম জ্বালানি ব্যবহার না করে আরও বেশি পরিবেশ বান্ধব শক্তি ব্যবহার করা উচিত কেন, দুটি যুক্তি দাও। পরিবেশ বান্ধব শক্তি বেশি ব্যবহার করা উচিত তার কারণ 1 নম্বর, পরিবেশ বান্ধব শক্তি সহজলভ্য, বারবার ব্যবহার করা যায়, পরিবেশ দূষণ সৃষ্টি করে না এবং নিঃশেষিত হবার সম্ভাবনা কম। এরপরে আছে লাইফ সায়েন্স। 1 দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি লেখো। 1, স্কুটেলাম দেখতে পাওয়া যায় ভুট্টা বীজে। 2, কুমড়ো ফুল হলো এক লিঙ্গ। 3, শ্বাসমূল দেখতে পাওয়া যায় সুন্দরী গাছে। 4, যে প্রক্রিয়ায় পরিবেশে ফুলের গন্ধ বা ধূপকাঠি জ্বললে সারা ঘরে গন্ধ ছড়িয়ে পড়ে সেটি হলো ব্যাপন। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। 1, ইতর পরাগযোগ ঘটে দুটি ভিন্ন উদ্ভিদের মধ্যে। 2,
যৌগিক পত্র অনেকগুলি পাতা নিয়ে গঠিত। 3 ফুলের পরাগধানীতে পরাগরেণু থাকে। 4 আমের মধ্যত্বক অংশ আমরা খাই। 3 দাগে স্তম্ভ ও বিস্তম্ভ মিলিয়ে লেখো। 1 কোষ প্রাচীর, এটা হবে উদ্ভিদ। 2 ডিম্বক নাভি বা হাইলাম, এটা হয়ে যাবে মটর। 3 শামুক পরাগী ফুল, এটা হয়ে যাবে কচু। আর 4 খর্বধাবক, কচুরিপানা। 4 দাগে রয়েছে একটি বাক্যে উত্তর দাও। 1 তরলে তরলে ব্যাপনের একটি উদাহরণ দাও। জল ও কালির মধ্যে ব্যাপন, এছাড়াও দুধ ও জলের মধ্যেও ব্যাপন। 2 দাগে কোন ফলের ফলোত্বক ও বীজোত্বক সংযুক্ত থাকে? ভুট্টা। 3 পাথরকুচি পাতার বিশেষত্ব কি বংশ বিস্তারে সাহায্য করে? 4 তেজপাতায় কী ধরনের শিরাবিন্যাস দেখা যায়? জালিকাকার। 5 পত্রবৃন্তের একটি কাজ লেখো। জল ও খাদ্য পরিবহন করা। 5 দাগে সংক্ষিপ্ত উত্তর দাও। 1 কিশমিশকে জলে ভিজিয়ে রাখলে ফুলে ওঠে কেন? একটি কিশমিশকে জলে ভেজালে ফুলে ওঠে কারণ কিশমিশের ভিতর যে অর্ধতরল জেলির মতো পদার্থ থাকে তার ঘনত্ব বেশি। ফলে জল অন্ত অভিস্রবণ প্রক্রিয়ায় কিশমিশের পাতলা প্রাচীরের মধ্য দিয়ে এর মধ্যে প্রবেশ করে এবং কিশমিশটি ফুলে ওঠে। 2 প্রশ্নে রয়েছে উদ্ভিদের পাতার 3টি প্রধান কাজের উল্লেখ করো। পাতার কাজে 1 নম্বর খাদ্য তৈরি। ক্লোরোফিলযুক্ত হওয়ায় পাতা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সরল জৈব শর্করা তৈরি করে। 2 বাষ্পমোচন, পত্ররন্ধ্রের সাহায্যে উদ্ভিদের অতিরিক্ত জল বাষ্পাকারে দেহের বাইরে বের করে দেয়। অতিরিক্ত জল পরিত্যাগ করা ছাড়া এই প্রক্রিয়ার সাহায্যে প্রখর রৌদ্রতাপেও উদ্ভিদ দেহ ঠান্ডা থাকে। 3 গ্যাসীয় পদার্থের আদান প্রদান। পাতায় উপস্থিত পত্ররন্ধ্রের সাহায্যে গাছ খাদ্য তৈরির জন্য বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাস শোষণ করে এবং খাদ্য তৈরির সময় বাতাসে অক্সিজেন গ্যাস ত্যাগ করে। শ্বসনকালে বাতাস থেকে ও অক্সিজেন গ্রহণ করে ও বাতাসে কার্বন ডাই অক্সাইড পরিত্যাগ করে। স্বপরাগযোগ কাকে বলে? উদাহরণ দাও। যখন কোনো ফুলের পরাগরেণু সেই ফুলের বা ওই একই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় তখন তাকে স্বপরাগযোগ বলে। এই প্রকার পরাগ মিলনে বংশ পরম্পরায় উদ্ভিদের বৈশিষ্ট্যের কোনো পরিবর্তন ঘটে না, যেমন সিম, টমেটো, সন্ধ্যামালতী, রঙ্গন, দোপাটি, কুমড়ো প্রভৃতি। 6 দাগে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 1 হচ্ছে অঙ্কুরোদ্গম কাকে বলে? অনুকূল শর্তসমূহের উপস্থিতিতে বীজের সুপ্তদশা ভঙ্গ করে ভ্রূণ থেকে অঙ্কুর সৃষ্টি ও শিশু উদ্ভিদের জন্ম হওয়ার ঘটনাকে অঙ্কুরোদ্গম বলে। মৃদভেদী ও মৃদবর্তী অঙ্কুরোদ্গম ঘটে এমন 2টি উদ্ভিদের নাম লেখো। মৃদভেদী অঙ্কুরোদ্গম ঘটে কুমড়ো, তেঁতুল, বিন, তুলোবীজের ক্ষেত্রে। মৃদবর্তী অঙ্কুরোদ্গম ঘটে মটর, ছোলা, আম, ধান, ভুট্টা প্রভৃতি বীজের ক্ষেত্রে। 2 প্রশ্ন জবা ফুলের গর্ভকেশর চক্রের ছবি এঁকে বিভিন্ন অংশ চিহ্নিত করো। এটা হচ্ছে একটা জবা ফুলের গর্ভকেশর চক্র বা স্থিস্তবকের একটা ছবি। তো শুধুমাত্র এই গর্ভকেশর চক্রের ছবিটাই তোমাদের আঁকতে হবে। এই ছবিটা আঁকবে, আঁকার পরে এটা গর্ভমুণ্ড, এটা গর্ভদণ্ড এবং এটা গর্ভাশয়, এই 3টি অংশ চিহ্নিত করে দেবে। 3 একটি আদর্শ প্রধান মূলের চিহ্নিত চিত্র অঙ্কন করো। এই যে চিত্রটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে একটা আদর্শ প্রধান মূলের চিহ্নিত চিত্র। এই চিত্রটা তোমাদের অঙ্কন করতে হবে এবং এখানে প্রধান প্রধান যে অংশগুলো চিহ্নিত করা রয়েছে এই অংশগুলো তোমাদেরকে চিহ্নিতকরণ করতে হবে। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও ভিডিও পেতে বিনামূল্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।